এখন আজকে বেশ কিছু বিষয় একটু আলোচনা করি, সেটা হলো আপনাদেরকে কয়েকটা জিনিস আমি বলে দিছিলাম যে দেখাই দেবো, বাট ওগুলো দেখানো হয় নাই, শিডিউল ক্লাসের কারণে আমরা দেখতে পারিনি। সেরকম কিছু জিনিস আজকে আলোচনা করে ফেলি নাকি? যেহেতু আজকে অনেকের লোক সংখ্যা কম, আমরা এটাই করে ফেলি, কারণ টপিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করে দিব। কারণ ওরা যেহেতু না মিস হয়ে যাবে না, সেহেতু কনসিডারেশনে রাখি এটা। তাহলে সেরকম কিছু জিনিস আমরা একটু দেখাই, আপনারা এগুলো একটু ফলো করেন। তো প্রথমত, আমাদের এই যে কাজের ক্ষেত্রে, মানে আমরা যে কম্পিউটারটা ব্যবহার করব বা আমরা বাসা বাড়িতে যখন কাজ করব নিজে, তখন কিন্তু আমাদের বেশ কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। সেটা হলো, ধরেন এখন কিন্তু এই 2025-এ সবকিছু অনলাইন বেস। তো আপনি ধরেন এখন এই যে যশোরে আছেন, একটু পরে বাসায় যাবেন, কালকে খুলনা যাইতে পারেন, পরশু ঢাকা যাইতে পারেন, তাই না? হতে পারে, মানুষ কিন্তু এখন এক জায়গায় থাকে না, মুভ করে সবসময়। তো আমরা দেখা যায় কাজ করার ক্ষেত্রে এই জায়গাগুলোতে অনেক ঝামেলা বোধ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, যে হয়তো বা আমার কাছে আমার ল্যাপটপ নাই, ডেস্কটপ আছে, তো আমি একটা জায়গায় গেছি, আমার কাজের দরকার, আমি কাজ করতে পারতেছি না। হয়তো বা ইমার্জেন্সি একটা সিচুয়েশন, কিন্তু কাজ করতে পারতেছি না। ইন্টারনেট আছে, আরেকজনের কম্পিউটার আছে, তা বাদেও আমি করতে পারতেছি না, কারণ আমার কাছে ডেটা নাই, বা আমার কাছে যে তথ্যগুলো থাকা দরকার, যে ফাইল পত্রগুলো থাকা দরকার, সেগুলো নাই। তো এইগুলা কিন্তু খুব সহজেই অর্গানাইজ করে ফেলা যায়। আবার কি হয়, আমরা ব্যক্তিগতভাবে যেসব কম্পিউটার ব্যবহার করি, এই কম্পিউটারগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্লো হয়ে যায়। কাজ করতে গেলে ঠিকঠাক পারফরমেন্স পাওয়া যায় না। হ্যাঁ, কাজ করতে গেলে বিরক্ত লাগে। ওপেন হতেই অনেক টাইম লাগে, বন্ধ হতেই অনেক টাইম লাগে। তো এই জায়গাগুলো আমরা কিভাবে ওভারকাম করব, বা কিভাবে এই জায়গাগুলোতে আমরা নজর দিয়ে আমরা সুন্দর করে এগুলোকে মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো, সেরকম কিছু জিনিস আমি দেখাই দিই। তো প্রথমত হলো, আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করি, মোস্টলি দেখা যায় যে 4 জিবি অথবা 8 জিবি র্যাম থাকে মোস্টলি। তো বর্তমানে আসলে অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার গুলো এত ভারী হয়ে গেছে, দেখা যায় যে এমনিতেই র্যামের অর্ধেক সবসময় ফুল থাকে, দেখবেন ম্যাক্সিমাম টাইমে। মানে এই কম্পিউটার আমরা যদি দেখি কি অবস্থা, দেখেন 56% মেমোরি কিন্তু অলরেডি ইউজড। মানে এটা কিন্তু র্যাম, এই যে মেমোরি দেখেছেন, এটা হলো র্যাম। দেখেন এই কম্পিউটারে আসলে কি চলতেছে, এমন কিছুই কিন্তু চলতেছে না ওইভাবে। জাস্ট আপনাদের ক্লাসটা রেকর্ড দিছি, রেকর্ড হচ্ছে, আর ক্রোমটা জাস্ট বের করে রাখছে, আর কিছু কিন্তু করি নাই। তারপরে দেখেন 57% র্যাম ইউজ হচ্ছে। ঠিক আছে, আমরা যদি একটু প্রপার্টিসে যাই, দেখেন এই র্যাম, এখানে র্যাম আছে 8 জিবি, তাহলে 4 জিবি অলরেডি কিন্তু ইউজড, তাই না? তাহলে চিন্তা করেন যে এই অপারেটিং সিস্টেম বা এই সিস্টেমটা কি পরিমাণ জায়গা দখল করে। এখন আমাদের কি হয়, কম্পিউটারে আমরা যখন এই যে কমান্ড গুলো দেই, কম্পিউটারে আমরা কমান্ড দেই না, কম্পিউটার তো কমান্ড বেজ মেশিন, আমরা যেটা বলি ও সেটা এক্সিকিউট করে। এখন এই কমান্ড গুলো আসলে প্রসেস করে কে? প্রসেস করার প্রসেসর বা সিপিইউ বলে এটা। কিন্তু কমান্ডটা প্রসেসরের কাছে নিয়ে যায় কে? নিয়ে যাওয়া হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখন এই র্যাম যত বেশি মনে করেন যে ফ্রি থাকবে, তত বেশি আপনার কমান্ড এক্সিকিউট করতে সুবিধা হবে, কারণ প্রসেসরের কাছে বার্তা দ্রুত পৌঁছাবে। তো র্যামই দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে ফুল হয়ে থাকে। তো এটার পিছনে কি কারণ? কয়েকটা কারণ আছে। আমরা আননেসেসারি বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখি। মোবাইলের ক্ষেত্রে আবার আমরা খুব যত্ন নিই, যে যেটা প্রয়োজন না ওটা আমরা আনইনস্টল করে দিই। হ্যাঁ, বা যেটা আমার দরকার না সেটা আমি হয়তো বা ডাউনলোড না করি না। বা দেখা যায় যেগুলো আমার অ্যাপ একটু ভারী হয়ে গেছে, আমরা ক্যাশ ক্লিন করে ফেলি, হ্যাঁ, বা ডাটা ক্লিন করে ফেলি। কিন্তু কম্পিউটারে আমরা কি করি, আল্লাহর হস্তে সব এতে ইনস্টল দিয়ে রাখি। প্রথম কাজ হলো, যত আননেসেসারি সফটওয়্যার আছে সবগুলো আনইনস্টল করে ফেলা, যেগুলো আমি প্রয়োজনে, মানে অপ্রয়োজনে ব্যবহার করি না। তো সেগুলো সব আনইনস্টল করে দিবেন। দ্বিতীয়ত, আমাদের কিছু সফটওয়্যার আছে যেগুলো সবসময় ব্যাক এন্ডে চলতে থাকে। ঠিক আছে, সবসময় ব্যাক এন্ডে চলেও। তো এইগুলো আমরা কি করব, ব্যাক এন্ড থেকে স্টপ করে দেবো, যে এগুলো আর ব্যাক এন্ডে যেন না চলে। কিভাবে দেখেন, এটাকে বলে তো টাস্ক বার, তাই না? এই টাস্ক বারের ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন। এই যে আপনার এখান থেকে টাস্ক ম্যানেজার, এই যে এখানে স্টার্ট আপ, টাস্ক ম্যানেজার এসে স্টার্ট আপ। সো স্টার্ট আপে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিউটারে কোন কোন সফটওয়্যার বা কোন কোন অ্যাপ
এটা ওপেন হওয়ার সাথে সাথেই কাজ করা শুরু করে। মানে কম্পিউটার আপনি যখনই পাওয়ার দেন তখনই ওইগুলো ওপেন হয়, মানে অটোমেটিক্যালি ওইগুলো ব্যাক এন্ডে চলতে থাকে। তো ওইগুলো কি করবেন, সব এই যে রাইট বাটন ক্লিক করে ডিসেবল করে দেবেন। সবগুলোই রাইট বাটন ক্লিক করে ডিসেবল, এই যে রাইট বাটন ক্লিক করে ডিসেবল। ঠিক আছে, আমার দেখেন সব ডিসেবল করা আছে। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডে আর ডাটা এরা নিয়ে বা র্যাম দখল করে বসে থাকবে না। ঠিক আছে, তাহলে দেখবেন কম্পিউটার অনেকাংশেই রিলিজ থাকবে। ঠিক আছে, বিশেষ করে খেয়াল করে দেখছেন যে বিজয় বা অভ্র এগুলো দেখবেন কম্পিউটার ওপেন হওয়ার খানিক পর আসে, এবং ওইটা না আসা পর্যন্ত কোনো কাজ করা যায় না। খেয়াল করে দেখছেন, ক্লিক দিলেও কাজ হয় না। কিন্তু আমরা কি বিজয় টিজয় সবসময় ব্যবহার করি? করি না। আমরা কি করব, ওইগুলো সব ডিসেবল করে রাখবো। এখন মনে করেন যে আপনার কোনো কারণে বিজয়টা এখন দরকার, বিজয়টা আপনার এই মুহূর্তে লাগবে, তাহলে কি করবেন? আমরা এই স্টার্ট বাটনে ক্লিক দিলে দেখবেন আমার যে যে সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে সব বাম পাশ দিয়ে দেখায় এভাবে। ধর আমার এখন অভ্র দরকার, তাহলে আমি কি করবো, এই যে অভ্রতে ক্লিক দিয়ে দিলে এই যে অভ্র এখন রান করবে। বুঝতে পারছেন? মানে সব সময় চলবে না, আবার আমি শাটডাউন দিয়ে দেবো, ও বন্ধ হয়ে থাকবে, সব সময় আর রানিং অবস্থায় থাকবে না। তাহলে আমার কিন্তু অনেকাংশেই র্যাম রিলিজ থাকলো বা প্রসেসরও রিলিজ থাকলো। তাহলে কম্পিউটারে কাজ করতে বেশি তখন দ্রুততর হবে, কম্পিউটার ওপেন হবে দ্রুত, শাটডাউনও দ্রুত হবে। ঠিক আছে, এরপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো অনেকেরই দেখবেন যে স্পিড খুবই স্লো, কম্পিউটার ইন্টারনেটও স্পিড স্লো হয়। হ্যাঁ, দেখা যায় সেই আইএসপি তে বারবার ফোন দিচ্ছে যে আমার ইন্টারনেট এত স্লো কেন, এত ঝামেলা হচ্ছে কেন। ওরা বলতেছে ভাই সব তো ঠিকঠাক, কিন্তু আপনি ধরতে পারতেছেন না যে আসলে আপনার সমস্যা কোথায়। এটা মূলত কারণ কি, কম্পিউটার যখন আপডেট না দেওয়া হয়। এখন দেখবেন আপনার যারা লেটেস্ট ভার্সন গুলো ব্যবহার করেন, যেমন উইন্ডোজ 10 বা 11, রেগুলার আপডেট আসে কিন্তু। সো আপডেট গুলো আসলে আপনি অবশ্যই আপডেট গুলো দিয়ে দিবেন। ঠিক আছে, কম্পিউটার এখন আপডেট দেওয়াটাই যুক্তিযুক্ত। আপডেট না দিলে স্লো হবে, ইন্টারনেটও স্লো হয়ে যায় আপডেট না দিলে। সো অবশ্যই আপডেট গুলো আমরা সুন্দর মতো দিয়ে দেবো। ঠিক আছে, আর এই অক্টোবরের পরে 2025-এর উইন্ডোজ 10ও আপডেট বন্ধ করে দেবে, মানে উইন্ডোজ 10টা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তো আপনি চাইলেও আর ব্যাকডেটেড উইন্ডোজ গুলো ব্যবহার করা রিস্কি, তো চাইলেও এটা ব্যবহার করার সুযোগ ওইভাবে থাকবে না। ব্যবহার করা যাবে বাট এটা রিস্কি হয়ে যাবে। তো এই কারণে সবারই কিন্তু লেটেস্ট ভার্সনে আপগ্রেড করে ফেলতে হবে, উইন্ডোজ 11 যেটা আছে। তাহলে যেটা হবে, লেটেস্ট ভার্সনে গেলে আরো বেশি ফাস্ট, স্মুথ, হ্যাঁ এগুলো তো থাকবে। তো এর পাশাপাশি দেখেন আমরা যে কাজটা করব কম্পিউটারের, এই যে যেখানে হার্ড ড্রাইভটা থাকে তাই না, আপনাদের এখানে অনেকগুলো করে থাকে, সি ডি এফ জি এইচ আই জি এরকম থাকে না। তো আমরা যে যে কাজটা করবো দেখেন, এখানে যে সি ড্রাইভ, তো সি ড্রাইভটাতে মূলত কি থাকে, মূলত উইন্ডোজ বা বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার গুলো থাকে। তো আমরা কি করব, সি ড্রাইভটা ম্যাক্সিমাম টাইমে মানে এখানে আননেসেসারি ফাইল না রাখার চেষ্টা করব। এবং সি ড্রাইভের জায়গা কোনগুলো, এই যে ডেস্কটপ পুরোটাই সি ড্রাইভ, এই যে এখানে। ঠিক আছে, তারপরে এই যে ডাউনলোডস, ডকুমেন্টস, হ্যাঁ এগুলো সব হলো সি ড্রাইভের জায়গা। তো আমরা কি করব, সি ড্রাইভে ম্যাক্সিমাম জায়গাগুলো আমরা ফাঁকা রাখবো। এতে করে যেটা হবে, আমার সি ড্রাইভে যে উইন্ডোজ বা আমার যে সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে এগুলো এক্সিকিউট হবে দ্রুত। ঠিক আছে, আর সি ড্রাইভে রাখাটা রিস্কিও। রিস্কি কেন, কম্পিউটার কোনো কারণে যদি ক্র্যাশ করে বা কোনো কারণে যদি ঝামেলা হয়ে যায়, তাহলে কিন্তু সি ড্রাইভ ফরম্যাট করা লাগে। আর ফরম্যাট করা মানে ওইখানে যা যা রাখছেন সবই ডিলিট। ঠিক আছে, এই কারণে সি ড্রাইভে আমরা ডাটা না রাখার চেষ্টা করব। ঠিক আছে, আর অন্যান্য যে ড্রাইভ গুলো আছে, ধরেন 100 জিবির একটা ড্রাইভ আছে, আমরা কি করব 85 জিবি পর্যন্ত ফুল করব সর্বোচ্চ, এর উপরে ফুল করার প্রয়োজন নেই বা করব না। ক্লিয়ার? তো এইভাবে করে আমরা যদি কম্পিউটারটা মোটামুটি ব্যবহার করি তাহলে দেখবেন অনেকাংশে আপনি ভালো পারফরমেন্স পাবেন। ঠিক আছে, আপডেট গুলো দিয়ে দেবেন নিয়মিত, এই ড্রাইভ গুলো মানে 15% জায়গা অ্যাটলিস্ট খালি রাখবেন, সি ড্রাইভটা ফাঁকা রাখবেন, দেখবেন ভালো চলবে। এরপরে আপনারা হচ্ছে এই কাজ করেন কিনা, এই যে এটা করেন, এটা করলে কি হয়, মানে মাইন্ড রিফ্রেশ হয়ে যায়, এরকম কিছু তাই না? আচ্ছা, তো এখন এই
জায়গাতে আমাদের একটা ভুল ধারণা আছে, ঠিক আছে, যে এই রিফ্রেশ করলে কম্পিউটারের ব্রেন ট্রেন রিফ্রেশ হয় এরকম কোনো কিছুই না। এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। মানে এটা আসলে কি দেখেন, কথার কথা যে আমি এখানে ধরেন কোনো কিছু একটা সার্চ দিলাম, মানে এই ওয়েবসাইটে আমি যাচ্ছি, and কোনো কারণে এই পেজটা ঠিকঠাক লোড হলো না, এই যে দেখেন ছবি বা এই ধরনের লোড হলো না, তখন আমরা কি করি বলেন তো? এই পেজটাকে আবার রিফ্রেশ করি না বা রিলোড করি না? তাই তো করি। দেখবেন যে অনেক সময় কিন্তু পেজটা ঠিকঠাক আসে না, তখন আমরা রিলোড করি বা রিফ্রেশ করি। তো এই যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি, এই কম্পিউটারগুলো কি হয়, মোস্টলি আমরা আসলে ব্যাকডেটেড জিনিসপত্র ব্যবহার করি। আমাদের হার্ড হার্ড ড্রাইভ যেগুলো থাকে বা আমাদের যে কম্পিউটার যেটা, এটা অনেকাংশে এখনো ব্যাকডেটেড অনেকেরই। আর সফটওয়্যার বা অন্যান্য জিনিসপত্র আমরা আপডেট করি কম। আর ম্যাক্সিমাম তো সব আমরা ওই যে ক্র্যাক ইউজ করি, মানে চুরাই মাল। তো এখন এই জন্য দেখা যায় কি কম্পিউটারে অনেক সময় কথার কথা এখান থেকে আপনি হয়তো বা এই ফাইলগুলো কাট করে ভিতরে নিয়ে গেছেন, হয়তো বা এখান থেকে কাট করে আপনি কোনো একটা ড্রাইভের ভিতরে ঢুকাই দিচ্ছেন, কিন্তু আপনি দেখতেছেন যে ওইখানেও যায় না, এইখানে আবার দেখাচ্ছে, কিন্তু আপনি কিন্তু সরাই দিচ্ছেন। তখন কি করতে হয়, এটা একবার রিফ্রেশ করতে হয়, করলে কি হয়, এখানে কি কি চেঞ্জ হয়েছে এটা আর একবার রিলোড করে দেখে। বুঝতে পারছেন, মানে এই পেজটাকে আর একবার রিলোড করে দেখানো, এটাতে কম্পিউটারের ব্রেন ফ্রেন ক্লিন হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো ওই রিফ্রেশ করা মানে হচ্ছে আপনি কম্পিউটারের কমান্ডের উপরে কমান্ড চাপাচ্ছেন, ও আরো বেশি বিজি হচ্ছে, কারণ এটা কমান্ড বেস মেশিন, ওটা যা বলবেন এটাই ওর কাছে কমান্ড। সো আপনি রিফ্রেশ দেওয়া মানে ও বারবার কমান্ড পাচ্ছে যে এই পেজটাকে রিলোড করে দেখো। তো অনেক সময় কম্পিউটার হ্যাং করে, আমরা তখন কি করি, বারবার রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি। তো কি হয়, ওইটা অটোমেটিক্যালি হয়তোবা আরো দ্রুত ছড়াই যেত যদি আপনি রিফ্রেশ অথবা না দেওয়ার চেষ্টা করতেন, কারণ তো এমনিই প্রসেস করতে পারতেছেন না, তার উপর আপনি আবার বলতেছেন রিফ্রেশ করতে। তাই যদিও পারতো তাহলে তো হ্যাংই করতো না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইটা সম্পূর্ণ একটা মিথ। আপনি দেখেন মোবাইলে কি আছে রিফ্রেশ টিফ্রেশ? মোবাইল তো নাই। আপনি অ্যাপলের কম্পিউটার ব্যবহার করেন, ওখানে কি আছে? নাই। আপনি লিনাক্স, উবুন্টু এই ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, সেখানে কি আছে? নাই। এটা উইন্ডোজে আছে, কারণ উইন্ডোজে এই সুবিধাগুলো দেওয়া ছিল, এবং উইন্ডোজের যে কম্পিউটারগুলো মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে, দেখা যায় অনেক ক্ষেত্রে এখনো মানুষ অনেক ব্যাকডেটেড কম্পিউটার ব্যবহার করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ডাটাগুলো প্রসেস হয় স্লো, তো তখন এটা রিফ্রেশ করলে আবার সুন্দর মতো দেখা যায়। এই আর কি সুবিধা। বুঝা গেল? তাহলে এই কয়েকটা জিনিস গেল। এইবার আসি আমাদের ওয়ার্ক স্পেস সেট আপ করবো কিভাবে আমরা। কারণ এটা গেল কম্পিউটার বেসিক কিছু রুলস রেগুলেশন, এগুলো আপনারা ঠিকঠাক মতো করে নেবেন, তাহলে দেখবেন আর কাজ করতে ঝামেলা হচ্ছে না। তো এখন আমাদের যে ওয়ার্ক স্পেস, এটা মোস্টলি হবে ব্রাউজার কেন্দ্রিক, ঠিক আছে? আমরা গুগলের যে ক্রোম ব্রাউজার যেটা আছে এটাই ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম টাইম আমাদের কাজের জন্য। তো এটাতেই আমরা ওয়ার্ক স্পেস সেট আপ করবো, ঠিক আছে? তো আমাদের সবার বাসা বাড়িতে এরকম যে কম্পিউটার গুলো আছে আমাদের পার্সোনাল, ক্রোমের ব্রাউজার তো এরকম থাকে সবারই, আমরা সবাই এভাবে ব্যবহার করি। তো ওইটাতে কি করে আমরা ফেসবুক ইউজ করি, ইউটিউব দেখি, আবার আদার যা যা ব্যক্তিগত কাজ সবকিছুই করি, আবার কাজ যেগুলো আছে সেগুলোও করি। কিন্তু এখন থেকে আর ওইভাবে আমরা করব না, কাজের জায়গাটা সম্পূর্ণ আলাদা করে ফেলবো, ঠিক আছে? কিভাবে দেখেন, আমাদের যে ক্রোম ব্রাউজারটা থাকবে এটা ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পরে এই কোনায় দেখবেন আপনার নামের, মানে আপনার যে মেইল, ওই মেইলে যে নাম দেওয়া, ওই নামের প্রথম অক্ষর দিয়ে দেখাবে, অথবা আপনার ছবি দেওয়া থাকলে ছবি দেখাবে। এখানে এই যে কোনায় এখানে ক্লিক দেবেন, দিলে দেখবেন এই যে নিচে একটা অপশন আছে অ্যাড ক্রোম প্রোফাইল, ঠিক আছে? তো এখানে ক্লিক দেবেন, দিয়ে এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক দেবেন। ওকে। তো এইখানে আপনি নাম দিবেন হলো মাই ওয়ার্ক স্পেস। ক্লিয়ার? মাই ওয়ার্ক স্পেস। ডান। তাহলে দেখেন এটা সম্পূর্ণ ক্রোমের একটা নতুন ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল, সম্পূর্ণ নতুন কিন্তু এটা। এই দেখেন এটা থেকে আগেরটাও যেতে পারবে, যে আগেরটা এখানে আছে, আবার এটা থেকে এই যে নতুনটা, এই যে মাই ওয়ার্ক স্পেস, এটাতেও আসতে পারবে। বুঝা গেল বিষয়টা? ওকে। এবার আমরা কি করব, এখানে জিমেইলে যাব।
তো আমি আপনাদেরকে জিমেইল ক্রিয়েট করে দেখাই দিয়েছিলাম না একদিন, একটু দেখাইছিলাম কি? না, সংখ্যাবাদে তো জিমেইল ক্রিয়েট করার এখন সুযোগ নাই, এখন মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে? তাহলে ও ওই যে অ্যাড্রেসের ক্ষেত্রে, ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা সেটা আমি একটু দেখাই। তাহলে জিমেইল আমাদের একটা লাগবে, প্রফেশনাল কাজের জন্য আমাদের একটা জিমেইল সবসময় লাগবে। তো আমরা এখানে একটা জিমেইল ক্রিয়েট করব, তো কিভাবে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ। আচ্ছা, ভাইয়ের নাম বলেন একটু। আল আমিন, আল আমিন হোসেন নাকি? আচ্ছা, মনে করেন ফার্স্ট নেম হলো আল আমিন, ঠিক আছে, আর লাস্ট নেম হলো হোসেন, দিলাম। এরকমই তো হয় আমাদের নামগুলো, যে আমরা ফার্স্ট নেমে একটা রাখি আর লাস্ট নেমে একটা রাখি। তো আমি এইভাবেই দিলাম, দেখেন আলামিন হোসেন, নেক্সট। তো এরপর ধরেন আমি ডেট অফ বার্থ একটা দিলাম আপাতত, জেন্ডার মেল, ধরেন দিলাম, নেক্সট। ওকে, এইবার এইখানটাতে আমরা কি করি, মেইলটা ক্রিয়েট করি। তো এখানে কি হয়, ধরেন আলামিন হোসেন কিন্তু খুবই কমন নাম, আপনি হয়তো বা হাজারে 2-10 জন পেয়ে যাবেন আলামিন নামে, অনেক মানুষ এই নামে। তো এখন আপনি যদি এখানে টাইপ করেন যে alamin@gmail.com, ঠিক আছে, এই নামে কিন্তু আপনি মেইল পাবেন না, কারণ এটা অলরেডি আগে কেউ ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা তখন কি করি, এর সাথে 2-5টা সংখ্যা অ্যাড করে দিয়ে @gmail.com এটা করে দিই। তো আমরা এখন এটা না করে কিভাবে ইমেলটা ক্রিয়েট করা যায় সেই চেষ্টা করব। কিভাবে, প্রথমে আমি চেষ্টা করব, দেখেন এই যে আলামিন না, তো আমরা এখানে প্রথম চেষ্টা করব যে I am Alamin@gmail, নেক্সট। দেখেন আই এম আলামিনও ফাঁকা নাই, তাহলে আমি কি করব, আই এম আলামিন হোসেন, ফাঁকা নাই, ঠিক আছে। তারপরে আমি কি করব, আই এম আলামিন ডট হোসেন, ফাঁকা নাই, হ্যাঁ। হ্যাঁ, এখন দেখেন এরপরে চেষ্টা করব আই এম ডট আলামিন হোসেন, হ্যাঁ, এটাও ফাঁকা নেই, ঠিক আছে, কারণ এত কমন নাম দেখেন ফাঁকা নাই। তাহলে এখন যেমন আমি আই অ্যাম দিয়ে অনেক ভার্সন ট্রাই করলাম, একটাও পাইনি। তাহলে এখন আমি কি করব, একটু এখানে অ্যাড করব ডিএম এক্সপার্ট আলামিন, দেখি এটা পাই কিনা। এটাও ফাঁকা নেই, হ্যাঁ। তাহলে ডিএম এক্সপার্ট আলামিন হোসেন, এখানে এটা ফাঁকা আছে। বুঝতে পারছেন, মানে একটু ট্রাই করে দেখতে হবে, কারণ নামগুলো আমাদের এতটাই কমন যে আসলে ফাঁকা পাওয়াটা কঠিন হয়েছে। তারপরে আমরা যে এটা ট্রাই করে কি পেলাম, যে ডিএম এক্সপার্ট আলামিন হোসেন, মানে বোঝা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আলামিন হোসেন, মানে এইটা কিন্তু ওই সংখ্যার চেয়ে অনেক বেশি প্রফেশনাল, তাই না? তাহলে আমরা এইভাবে ট্রাই করবো যে আই অ্যাম অমুক, আই অ্যাম ডট অমুক, আই অ্যাম অমুক ডট অমুক, মানে দুইটা নামের যখন পার্ট থাকবে, ডিএম এক্সপার্ট, হ্যাঁ, এসইও এক্সপার্ট। সো আমাদের প্রফেশনের সাথে একটু ম্যাচ করেও করার চেষ্টা করে দেখবো, দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে ফাঁকা পেয়ে যাবেন। তাহলে যেটা হলো, ইমেলটা যখন একজন মানুষকে পাঠাচ্ছেন, সে কিন্তু আপনার ইমেলটা দেখে বুঝতে পারছে না, ইমেলটা অ্যাটলিস্ট সুন্দর। আমরা মোবাইল নাম্বার নেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, অনেক সিম দেখি আমরা যে নাম্বার সুন্দর কোনটা। তো নাম্বার সুন্দর হলে কি হয়, একজন মানুষের কল দিলে বলে যে নাম্বারটা তো সুন্দর, বা কাউরে দিলেও সে মানে এটা ইয়ে লাগে যে আমার নাম্বারটা নেন, মানে দিতেও ভালো লাগে কিন্তু যে নাম্বারটা সুন্দর। তো একটা ইমেল তো আপনার আসলে কি, আমরা অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করি, আমাদের আসলে একজন মানুষের সাথে আর একজন মানুষের অনেক ক্ষেত্রে দেখাও হয় না জীবনে, অনলাইনে যেটা হয়, কিন্তু তার সাথে আমি কাজ করতেছি। তো এই কাজ করতে গিয়ে যেটা করা হয় বা যেটা দেখা হয়, ওই মানুষের কিছু জিনিস, সেটা কি, তার সোশ্যাল প্রোফাইল দেখা হয়, সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল গুলো আছে, ইমেল দেখা হয়, হ্যাঁ, তার কোনো ওয়েবসাইট থাকলে সেটা দেখা হয়, পোর্টফোলিও গুলো দেখা হয়। তো আপনি এগুলো দিতে গেলে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু কাজে লাগে। ইমেলটা যদি ভালো হয়, প্রথমে একটা আচ্ছা, ইমেলটা তো প্রফেশনাল, ইমেল করছেও ভালো, এরপরে তার জিনিসগুলো দেখি। কিন্তু আপনি এমন একটা ইমেল দিয়ে ইমেল করলেন, ওর ইমেল অ্যাড্রেস দেখে মনে করেন যে আপনার সম্পর্কে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল। মানে এটাই কিন্তু করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, এবং এই রিক্রুটাররা কিন্তু এগুলো দেখে যে কে কত বেশি গুছায় কাজ করে। কাজ কিন্তু অনেকেই করতে পারে, কিন্তু গুছায় কাজ করার ভিতরে আলাদা জিনিস আছে। দেখবেন আপনি হয়তো বা আপনার বাসায় আপনার ফ্যামিলি মেম্বারের ভিতরে অনেককে আপনার সময় ইয়ে করে যে তুমি গুছানো না কেন,
আপনি নিজে গুছানো না হলে অনেকে আপনাকে বলে যে তুমি এত অগুছালো কেন। তো এই জন্য আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো সব গুছাই রাখি। যাক, তাহলে মেইলের বিষয়টা বোঝা গেল। এরপরে পাসওয়ার্ড দিয়ে আমরা মেইলটা ক্রিয়েট করে ফেললাম। তাহলে মেইল আমরা ওইভাবে করে ট্রাই করবো। এই যে আমরা এখানে ডিএম এক্সপার্ট আলামিন হোসেন এটা ফ্রি পাইছি। কারণ আর একটা আমরা যদি ট্রাই করে দেখি, কথার কথা, আপনার নাম কি? পিয়াল। পিয়ালের সাথে আগে পিছে কি আছে? পিয়াল হোসেন। আচ্ছা, তাহলে দেখি আই অ্যাম পিয়াল, ফাঁকা নাই। আই অ্যাম ডট পিয়াল, ফাঁকা নাই। আই অ্যাম ডট পিয়াল হোসেন, দেখেন ফাঁকা আছে। ঠিক আছে, তো একটু ট্রাই করলে দেখবেন পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমরা ইমেলটা ক্রিয়েট করে ফেললাম। সো আমি আমার মেইলটা একটু সাইন ইন করি এখানে। ওকে, তো এখন ফ্যাক্ট হলো দেখেন, আমি এখানে কয়েকটা জিনিস দেখাবো। তো প্রথমত যে জিনিসগুলো দেখাবো সেটা হলো, আমরা এখন থেকে কোনো ডেটাই আর আমাদের কম্পিউটারে রাখবো না, বিশেষ করে আমাদের কাজের সাথে সম্পর্কিত। আমাদের কাজের সাথে সম্পর্কিত কোনো ফাইলপত্র এখন থেকে আর কম্পিউটারে রাখবো না। তাহলে কোথায় রাখবো? আমরা রাখবো গুগলের ড্রাইভে। কারণ গুগল ড্রাইভে আমার 15 জিবি ফ্রি স্টোরেজ আছে। আর আমাদের যে সমস্ত ফাইলপত্র থাকবে বা যে সমস্ত ডকুমেন্ট থাকবে, এগুলো মূলত মানে সব টেক্সট বেস, তো এখানে 2-4 মেগাবাইট করে হয় সর্বোচ্চ ফাইল সাইজ। কারণ আপনি ভিডিও বা ছবি টবি রাখলে এগুলো সাইজ অনেক বেশি। কিন্তু আপনি যদি টেক্সট বেস এই সমস্ত ফাইলপত্র রাখেন, এগুলো সাইজ অনেক কম, 2-4 মেগাবাইট করে হয়। তো এখন আমরা এই জন্য সব ডাটাই কি করব, গুগল ড্রাইভে রাখবো। গুগল ড্রাইভে কিভাবে রাখবেন দেখেন, আমাদের ব্রাউজারে আসলে এই যে এখানে অ্যাপস অপশন দেখাবে, যে গুগল অ্যাপস, এখানে ক্লিক দিলে এই যে ড্রাইভ। ঠিক আছে, আমাদের মোবাইলে আছে আমাদের ম্যাক্সিমাম মানুষের। তো এই যে ড্রাইভে গেলে দেখেন, এই ড্রাইভের ভিতরে এখন আপনি যা খুশি এখানে সব আপলোড করে রাখতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমি এই মেইলটা ইউজ করি লাস্ট 8 বছর মতো, প্রায় 7-8 বছর। তো এখানে আমার এই পর্যন্ত ডাটা দিয়ে জায়গা ভরছে দেখেন 1.68 গিগাবাইট। তো ভরবো কবে বলেন? মানে আমি যদি ছবি টবি রাখি সেক্ষেত্রে জায়গা ভরতে সময় লাগবে। তো আমি যদি মনে করেন আমার আগামী, আমি যে কতদিন বাঁচবো, ধরেন আমি ধরে নিলাম আমি 60 বছর পর্যন্ত বাঁচবো, তাহলে আগামী 30 বছরেও দেখেন আমি কিন্তু জায়গা ভরতে হবে, তাই না? কারণ আমাদের এই ডাটা যেগুলো আমরা নিয়ে কাজ করি, এগুলো ফাইল সাইজ খুবই কম। তাহলে আমরা এখন থেকে কি করব, যত ফাইলপত্র যা কিছু সব এখানে রাখবো। কিভাবে? এই যে নিউতে ক্লিক দেবো, ফাইল আপলোড অর ফোল্ডার আপলোড, আপনি কি আপলোড করবেন? ফাইল আপলোড, তাহলে ফাইল আপলোডে ক্লিক দিলে এই যে আপনার কম্পিউটারে কোথায় আছে সেই ফাইলটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলে আপলোড হয়ে যাবে। ফোল্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস। আমরা ঠিক ফেসবুকে যেভাবে একটা ছবি আপলোড করি, ঠিক সেম। বুঝা গেল বিষয়টা? একেবারে সহজ না? ওকে, এরপরে যে কাজটা করব, আমাদের মোস্টলি কাজ করতে হবে দেখেন, এই যে বিভিন্ন, এই যে গুগল শিট নিয়ে বা আমার এক্সেল শিট যেটা বলি, এক্সেল শিট নিয়ে। ঠিক আছে, এখন এক্সেল শিট বা এই টাইপের কাজগুলো আমরা কিসে করি? মাইক্রোসফট অফিস যে অ্যাপ্লিকেশন আছে ওইটাতে আমরা করি। কিন্তু ওইটা কি হয়, ওটা হলো অফলাইন। ওটাতে অনেক কাজ করা যায়, অনেক কাজ কিছু করার সুযোগ আছে, কিন্তু ওটা অফলাইন এবং ম্যানুয়ালি সেভ করতে হয়। তো আমরা এখন থেকে আমাদের যে কাজগুলো এগুলো আর অফলাইন ভার্সনে করব না, আমরা সব অনলাইন ভার্সনে করব। কিভাবে? এই যে দেখেন, এখানে নিউতে ক্লিক দিলে এই যে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম। এই গুগল ডক্স হলো মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে ওইটার মতোই অনলাইন ভার্সন। শিটটা হইলো এক্সেলের মতো অনলাইন ভার্সন। স্লাইডটা হলো পাওয়ার পয়েন্টের মতো অনলাইন ভার্সন। মনে করেন আমি একটা শিট নিলাম, এই যে গুগল শিট, এই যে শিট ওপেন হয়ে গেল, হ্যাঁ?
এখানে আপনি শীটের নাম দেন, মনে করেন XYZ যা খুশি দেন। এইবার আপনি এই শীটে যত যা কিছু করবেন এটা অটো সেভ, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, কারো সেভ করার দরকার নাই। ওকে, হ্যাঁ, না ডিলিট করলেও এটা রিকভার করা যাবে। আচ্ছা, এরপরে দেখেন এই শীটে আপনি মাল্টিপল পারসন একসাথে কাজ করতে পারবেন। কিভাবে? এই যে এখানে শেয়ার অপশন আছে, এই যে দেখেন, এই যে শেয়ার, শেয়ারে ক্লিক দিলাম। এবার যাকে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছেন তার মেইলটা এখানে টাইপ করতে হবে। মনে করেন আমার মেইল একটাতে দিই আমি, মনে করেন এটাতে দিলাম। এই যে তাকে আমি কি অ্যাক্সেস দেব? এডিটর, কমেন্টার না ভিউয়ার? ভিউয়ার দিলে সে শুধু দেখতে পারবে এই শীটটা, কমেন্টার দিলে শুধু মন্তব্য করতে পারবে, আর এডিটর দিলে সেও আমার মতো এডিট করতে পারবে। তো আমি এডিটরই দিলাম, দিয়ে যে সেন্ড করে দিলাম। ঠিক আছে? ও সরি, এটা যশোর আইটির মেইলে করে, তো এখান থেকে সেন্ড হবে না, আমি আরেকটা মেইল দিয়ে করি, এখান থেকে করি, তাহলে সুবিধা হয়। সো মনে করেন আমি এখান থেকে শেয়ার করে দেবো। ঠিক আছে, শেয়ার, শেয়ারে ক্লিক দিলাম। এই যে আমি এই মেইলটাতে দিয়ে দেবো, যে এই মেইলটাতে একে কি অ্যাক্সেস দেবো? এডিটর অ্যাক্সেস দেবো, দিয়ে সেন্ড করে দিলাম। ঠিক আছে, এবার কি হবে দেখেন, ওই মেইলটা যে আমার এইখানে লগ ইন করা আছে, এই যে সো এইখানে আমি যদি এই যে মাই ড্রাইভে যাই বা এই যে শেয়ার উইথ মিতে যদি যাই, যে শেয়ার উইথ মি, এইখানে দেখেন এই যে শীটটা চলে আসছে অলরেডি। আমি যদি এটা ওপেন করি, দেখেন এই শীটটা এখন আমিও এডিট করতে পারবো। যে দেখেন ওই মেইল দিয়ে এই যে লগ ইন করে আছি দেখাচ্ছে, এবং ওই মেইল দিয়ে আমি কোন ঘরে ক্লিক করে আছি সেটাও দেখাচ্ছে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন এই মেইল দিয়ে আমি লিখতেছি, এই লিখতেছি, আবার দেখেন ওই মেইলের ওই ওই শীটে গেলে এই যে দেখেন এখানে লেখা হয়ে গেছে অলরেডি। এবং এই দেখেন এই মেইল দিয়ে আমি এখানে ক্লিক করে আছি, এই যে কোথায়, এই যে এখানে ক্লিক করে আছি কিন্তু এখানে, তাই না? এই যে এই ঘরে দেখেন, ওইখানে গেলে এই যে দেখেন দেখাচ্ছে এই যে এখানে আমি ক্লিক করে আছি। বুঝতে পারছেন কত সহজ? এবার মনে করেন আমি ওকে অ্যাক্সেস লিমিট করব কিভাবে? আরে না, এবার ধরেন এর এডিটর থেকে আমি ভিউয়ার বানাই দেবো, দিয়ে সেন্ড করে দিলাম। তাহলে কি হবে এবার জানেন? এই শীটে যদি এবার আমি যাই, এই দেখেন শীট যদি আমি একবার লোড করি, এই দেখেন শীটে আমার কি আসছে? ভিউ অনলি। আমি আর এটাতে এডিট করতে পারবো না। ঠিক আছে, এবার দেখেন এখান থেকে আমি যদি এটা রিমুভ করে দিই, এর যদি আমি এখন এই যে রিমুভ অ্যাক্সেস করে দিলাম, রিমুভ, সেভ, এখান থেকে আমি যদি নোট করি, কি বলতেছি, ইউনিট অ্যাক্সেস, আর অ্যাক্সেস চাই, আর কাজ করা যাবে না। তাহলে কত সুন্দর সিস্টেম। তো আপনি ধরেন একটা শীটে এখানে যদি কথার কথা এই শীট ওয়ান এখানে একটা একজনের জন্য করলেন, প্লাস দিয়ে ক্লিক দিয়ে আরেকটা শীট নিলেন, সেখানে আরেকজনের জন্য দিলেন, আবার প্লাস ক্লিক দিয়ে আরেকটা শীট নিলেন, সেখানে আরেকজনের জন্য দিলেন। এইভাবে আপনি কিন্তু মাল্টিপল পার্সনের জন্য এখানে শীট বানিয়ে দিতে পারেন। তো দেখা যাবে একটা টিম হয়ে যখন কাজ করা হয়, তখন একটা শীটে অনেক মানুষ কাজ করে, তাহলে কি হয়, ওই শীটের ভিতরে সব রিপোর্ট গুলো একসাথে চলে আসে এবং সবগুলো অটো সেভ হয়ে যাচ্ছে। তো কথার কথা, আমরা যখন কাজ করি অনেকেই কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডেটা ডিলিট করে ফেলতে পারে, পারে না? ধরেন একটু দেখেন, ধরেন একটা শীট, এই শীটে ধরেন মাল্টিপল পারসন কাজ করে, সো এই শীটে অনেক ডেটা ডিলিট হয়ে যেতে পারে বা অনেকে অনেক কিছু মডিফাই করতে পারে। তো সেগুলো আমরা ডেটা কোথায় পাবো? তো এই যে দেখেন ঘড়ির মধ্যে যে চিহ্ন আছে না, এখানে ক্লিক দিলে এই দেখেন এই শীটে যতগুলো এডিট করা হয়েছে এখন পর্যন্ত সবগুলো ডিটেল এখানে আপনি পাবেন। কিভাবে দেখেন, এই যে মের 28 তারিখ 12টা 6
লাস্ট এটা এডিট করা হয়েছে, কে করেছে? সাব্বির। ঠিক আছে, এই যে তার আগে লাস্ট এডিট সাব্বির আরো করছে, দেখেন এপ্রিলের 30 তারিখে, এপ্রিলের 22 তারিখে, কয়টার সময়, সেগুলোও সব আছে। তার আগে আমি করছি যে এপ্রিলের 15 তারিখে, আমাদের রাজীব দা করছে 12 তারিখে, 2টা 10-এ। সে কি এডিট করছে আমরা এখান থেকে যে ক্লিক দিলে এখানে দেখাবে যে কোথায় কোন অংশে এডিট করছে। এবং আমি যদি চাই যে ওই সময় ধরেন সে ডিলিট করে ফেলছে কোনো ডেটা, আমি যদি সেই ভার্সনটা এখান থেকে যে রিস্টোর করে দিই, তাহলে কি হবে? ওই ভার্সনটা আবার চলে আসবে। মানে কোনো ডাটাই লস হওয়ার পসিবিলিটি কিন্তু নাই। এবং আপনি শুধুমাত্র এটা আজকের নাই, যে দেখেন আপনি এটা যদি আমাদের এই শীট জবে থেকে কাজ শুরু করা সেই সাল পর্যন্ত সব ডিটেল আছে। বুঝতে পারছেন? দেখেন সব, দেখেন সবগুলো ভার্সন আছে, দেখছেন? এবং কে কবে এডিট করছে, কে কয়টার সময় এডিট করছে, সব এখানে নাম সহ আছে। ঠিক আছে, তাহলে এটা মজা না যে আমি এখন এই শীটগুলোতে কাজ করলে আমার ডাটা লস হওয়ারও পসিবিলিটি কিন্তু থাকে। তো এখন যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হলো আমাদের এরকম ফাইলপত্র, তো তাহলে আমরা এখানে ক্রিয়েট করে নিতে পারবো। গুগল ডক্সও একই, এই যে আপনি যদি ডক্সে করেন, ডক্সটা কি? এটা ওয়ার্ডের মতো, এটা অটো সেভ, এটাও শেয়ারেবল, এটাও শেয়ার করা যাবে মাল্টিপল পার্সনের সাথে। ঠিক আছে, এই যে এখানে লেখেন যা খুশি। তো এরপর যে বিষয়টা সেটা হলো আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে এরকম ফাইলপত্র রেগুলারই ক্রিয়েট করতে হবে এবং রেগুলারই লাগবে। হ্যাঁ, তো কিছু ফাইল আছে যেগুলো আমাদের রাখতে হবে, প্রত্যেকদিন কোনো না কোনো কাজে ব্যবহার করতে হচ্ছে কিছু ফাইল। তো এখন এই প্রত্যেকবার যদি ড্রাইভে যে এগুলো খুঁজতে হয়, এটা কিন্তু ঝামেলা। কারণ ড্রাইভে কিন্তু প্রচুর ফাইল আছে বা প্রচুর ফাইল থাকবে, কোনটা কোথায় আছে, কোনটা কি নামে আছে, খুঁজে বের করার অনেক ক্ষেত্রেই ঝামেলা। তাহলে কিভাবে সহজে পাবেন? ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি করব? দেখেন এই যে আমার এই ব্রাউজারটা যদি দেখেন, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, দেখেন এখানে উপরে, দেখছেন? এবং কোন ফোল্ডার কি নাম, এবং তার ভিতরে ওই ফোল্ডারের ফাইলগুলো রাখা আছে, দেখছেন? খেয়াল করে এই যে যে কোনটা কোন প্রজেক্ট সে অনুযায়ী নাম দেওয়া আছে, সেই অনুযায়ী এর ভিতরে ফাইলগুলো আছে। তো এটাকে বলা হচ্ছে বুকমার্ক করা। হ্যাঁ, তো এখন আমরাও কি করব, যে ফাইল যেভাবে আমার রাখা দরকার আমি এভাবে বুকমার্ক করে রাখবো। তো কথার কথা, এই ফাইলটা হলো আমার, সে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং ব্যাচ 43 জন্য একটা ফোল্ডারে আমি রাখবো, সে ফর এক্সাম্পল। তাহলে আমরা কি করব প্রথমে জানেন? এই ফাইলটা ওপেন করে যে ঠিক এই অ্যাড্রেস বারের সোজাসুজি এখানে স্টার আছে, দেখবেন এই যে স্টার, স্টারে ক্লিক দেবেন, দিয়ে এই যে এইখানে ক্লিক দেবেন, দিয়ে এখানে যে এই নিউ ফোল্ডার অপশনটা, নিউ ফোল্ডার, আচ্ছা চুজ অ্যানাদার ফোল্ডার এখানে দেন, দিয়ে এইবারে যে নিউ ফোল্ডার অপশন এখানে, সো নিউ ফোল্ডার, সো আমি এখানে একটা নিউ ফোল্ডার খুলি, ব্যাস মনে করেন যে 43, তাহলে সেভ দিলাম। তাহলে কি হবে জানেন? এই যে আপনি এখন নতুন ট্যাবে যান, এই যে দেখেন ব্যাস 43 হয়ে গেল, সেভ করলাম, এই যে ব্যাস 43 ডান। তাহলে এখন কোন ফোল্ডারের ভিতরে চলে গেল? ও এর ভিতরে ঢুকে গেছে, এই যে টান দিয়ে বাইরে বের করুন। তো দেখেন এই যে ব্যাস 43 ফোল্ডার, এর ভিতরে দেখেন ওই ফাইলটা এই যে চলে আসছে, দেখছেন খেয়াল করে? তো এরপর থেকে ধরেন আপনি কথা কথা এই ফাইলটাও আপনি ব্যাস 43 তে রাখবেন, এটাও। তাহলে কি করবেন? ফোল্ডার কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, আমি জাস্ট স্টার্টে ক্লিক দেবো, এই যে কোন ফোল্ডার রাখবো, যে ব্যাস 43, এখানে ক্লিক দিয়ে এই যে 43 ডান। তাহলে কি কি হলো দেখেন, এই যে এই 43 এর ভিতরে এটাও চলে আসছে। তাহলে আপনি কিন্তু এখন সবগুলো ফাইল বলেন, শীট বলেন, সব এরকম আলাদা আলাদা ফোল্ডার করে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তাহলে যেটা হবে, আপনার আর বারবার এটা খুঁজে বেড়ানোর প্রয়োজন পড়বে না। বুঝা গেল তো বিষয়টা? কোনগুলো? এটা অটোমেটিক্যালি শর্টকাট, এই আপনি ইউজ করতে করতে অটোমেটিক্যালি চলে আসবেন। আর অথবা এখানে যে অ্যাড শর্টকাট অপশন আছে, এখান থেকেও অ্যাড করা যায়। আপনি রেগুলার ব্যবহার করেন, অটোমেটিক্যালি দেখবেন এগুলো সব চলে আসছে। যেগুলো রেগুলার ব্যবহার করবেন সেগুলো থাকবে না। কোন অ্যাকাউন্ট?
দেরি আছে। এখন দেখেন, আহ, এই যে বুকমার্কিং এই বিষয়টা তো বুঝলেন। ওকে, এখন বিষয়টা হলো আমরা কথার কথা ধরেন সে ফর এক্সাম্পল আপনি আহ, কোথাও বেড়াতে গেছেন, মনে করেন সামনে ঈদ, অনেকে বেড়াতে যাবে, ধরেন আপনি মামা বাড়ি গেছেন বেড়াতে, না আপনার ল্যাপটপ নাই, আপনি ডেস্কটপ ব্যবহার করেন, তাহলে তো আর ওইটার সাথে করে নিয়ে যাওয়ার সুযোগ নাই। তাহলে আপনি গেলেন, যাওয়ার পরে আপনার মনে করেন যে কোনো একটা ক্লায়েন্টের কাজ আসলো, বা কোনো একটা কাজ আসলো যেটা আপনার করা দরকার। আর আপনার ঈদের ছুটি সবকিছুই আছে, কিন্তু ক্লায়েন্ট বা আপনার অফিস আপনাকে ফোন দিয়ে বললো যে এটা ইমার্জেন্সি, এটা করাই লাগবে সামহাউ। এখন তখন কি ওইখান থেকে আপনি বাড়ি দৌড়াবেন? সম্ভব? তাহলে তখন কি করবেন? প্রথম কাজ হলো, ধরেন মামাতো ভাই বা খালাতো বোন অমুক তমুক কারোর একটা কম্পিউটার আপনি পেয়ে যাবেন। এখন একটা এলাকায় ২-৫ জনের বাড়ি কম্পিউটার থাকে। সো আপনি একটু মানে খোঁজাখুঁজি করলে আত্মীয় স্বজনের ভিতরে একটা কম্পিউটার কিন্তু পেয়ে যাবেন। মানে ওই যে মামা বাড়ি যে, ওখানে তো আপনার ব্যক্তিগত কম্পিউটার নাই। তো তার কম্পিউটারটা আপনি একটু বলবেন যে তোমার কম্পিউটারটা আমার একটু ০.৫ ঘন্টার জন্য দিতে হবে। নিলেন, নিয়ে ওর ব্রাউজার যখন ওপেন করবেন, ওখানে তো সব ওর, আপনি কি ওর ব্রাউজার ব্যবহার করবেন? তখন কি করবেন? আপনি জাস্ট এই ক্রোমে ক্লিক দিয়ে এখানে অ্যাড প্রোফাইল করে একটা নতুন ক্রোম প্রোফাইল ক্রিয়েট করবেন, এই যে ব্রাউজার করে, ওইখানে আপনার যে জিমেলটা আপনি ব্যবহার করেন ওটা সাইন ইন করে দেবেন, মানে ওই জিমেলটাতে ঢুকবেন। বুঝতে পারছেন? এই যে একটু আগে প্রথমে দেখাই দিলাম না যে কিভাবে ক্রোমের ব্রাউজার বানাবেন, বানায় ঠিক আপনি যে জিমেলটা দিয়ে বাসায় কাজ করেন ওইটা এখানে সাইন ইন করবেন, করলেন, এই যে আমি যেরকম করছি, এই যে, ঠিক আছে? মনে করেন আমি প্রথম থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন আমি আসছি আমার মামা বাড়ি, এখন আমার মনে করেন মামা তোমার কম্পিউটার এটা, এখন আমি ওপেন করলাম, করার পর আমি কি করবো, ব্রাউজারে যে এখানে ক্লিক দেবো, দিয়ে এই যে অ্যাড ক্রোম প্রোফাইলে যাবো, যে এখানে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট, এখানে ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম মাই ওয়ার্ক স্পেস। ডান। এবার আমি কি করব, এই জিমেইলে যাব, যে আমার মেইলটা সাইন ইন করবো জাস্ট, ঠিক আছে? বাসায়ও কিন্তু এভাবে করে ফেলবেন আজকে, যে ক্লিয়ার, বাসায়ও ঠিক একইভাবে এগুলো সেট আপ করে ফেলবেন, ঠিক আছে? এ টু জেড একদম। তো মনে করেন আমার মেইলে আমি সাইন ইন করে ফেললাম, ঠিক আছে? তো এই যে করলাম। এখন আমি কি করবো জানেন, এখানে দেখেন আমার কোনো কিছুই তো ওইভাবে দেখতে পাচ্ছি না, যে আমার যে ফোল্ডার মোল্ডার, মনে করেন আমার বাড়ির কম্পিউটার যেখানে, ওইখানে কিন্তু সবকিছু এইভাবে আছে, এই যে এটা আমার বাড়ির কম্পিউটার, মানে এটা আমার ডেস্কের কম্পিউটার, আমি যেখানে বসে কাজ করি। তো ওইখানে তো সবকিছু এইভাবে সুন্দর করে সাজানো আছে, সব সামনে আছে, এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, সবকিছু আছে। কিন্তু এইখানে কি কিছু আছে? নাই। তাহলে এইখানে আমরা কি করব জানেন? তখন জাস্ট এই যে মানুষের মতো চিহ্ন এখানে ক্লিক দেব, এই যে কন্টিনিউ, এই যে অপশনটা আছে এটাতে ক্লিক দিয়ে দেবো। এবার দেখেন ম্যাজিক, যে ইয়েস আই এম ইন, এখানে ক্লিক দেব, দেখেন সব আসবে এবার এক এক করে। আপনার লাস্ট ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ, এক্সটেনশন, ফোল্ডার, ফাইল সব এখন রিস্টোর হয়ে যাবে এখানে, ঠিক আছে? তাহলে দেখেন আপনি কিন্তু তখন আর আপনার কাজ করতে কোনো সমস্যাই নেই। দেখেন ওই যে আমার এক্সটেনশন গুলো সব চলে আসতেছে, সব চলে আসবে। সো উইদিন এ মিনিট আপনার ওই কম্পিউটারটা কিন্তু রেডি কাজ করার জন্য। কারণ এখানে এই ফাইলপত্র চেয়েও এই যে আমাদের অনেকগুলো এক্সটেনশন ব্যবহার করতে হয়। এক্সটেনশন কি? এক্সটেনশন হলো আমরা মোবাইলে যেরকম অ্যাপ ইউজ করি না, সো ব্রাউজারেও বিভিন্ন কাজের জন্য এরকম বিভিন্ন অ্যাপ লাগে, যেটাকে ব্রাউজারের ভাষায় বলা হয় এক্সটেনশন।
তো আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন এক্সটেনশন দেখাবো, কাজের জন্য লাগবে। কারণ ওই এক্সটেনশন ইনস্টল দিতেই লাগবে ধরেন আধা ঘন্টা, তখন কি আর কাজ করার মুড থাকবে? তাহলে দেখেন এখানে এক ক্লিকে আমার সব চলে আসলো, আসলো না? দেখেন আমার ফাইল পত্র সব চলে আসছে না এখানে? দেখেন সব রেডি না তাহলে এখন? তাহলে আমি কাজ করে কমপ্লিট করে দিলাম, খেলা শেষ। এবার কি করব? কাজ তো শেষ, আর মামাতো ভাইয়ের কম্পিউটার তো আমি রেখে যাব না। তাহলে আমি কি করব? এখানে আবার ক্লিক দেব, দিয়ে এই যে নিচে ম্যানেজ ক্রোম প্রোফাইলসে যাব, গিয়ে এখানে এই যে এটা আমি খুলছি না মাত্র, থ্রি ডটে ক্লিক দেবো, যে ডিলিট করে দিলে দুনিয়াদারির শব্দ হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এবার ওর কম্পিউটার ওরে দিয়ে আমি চলে আসলাম। তাহলে ওর কোনো ব্রাউজারে আমার ঘাটাঘাটি করা লাগলো না, ওর কোনো ফাইল পত্র আমার ঘাটাঘাটি করা লাগলো না, ওর ফেসবুক লগ আউট করে বেড়ানো লাগলো না, ওর জিমেইল লগ আউট করে বেড়ানো লাগলো না। আমি আমার মতো আমার আলাদা একটা ব্রাউজারে কাজ করে আসলাম, আবার ওর কম্পিউটারে কোনো ঝামেলা থাকলো না, আমি সবকিছু নিরাপদে করে কমপ্লিট করলাম। তাহলে আমি দুনিয়ার যে প্রান্তে যাই, আমি কিন্তু সেখানে আমার অফিসটা রেডি করে ফেলতে পারি। পারা যাবে না? তাহলে আজকে বাসায় যে কি করবেন, প্রথমত এরকম একটা ব্রাউজার বানাবেন, বানায় নতুন মেইল বানান বা পুরাতন মেইল যেটাই হোক বানাবেন, বানায় সাইন ইন করে দেবেন, করে এখানে ক্লিক দিয়ে এই যে কন্টিনিউ করে দেবেন। দিলে আপনি বাড়ি এখন যা যা করবেন সবসময় আপডেট হয়ে থাকবে। এবার আপনি কি করবেন, এখানে ল্যাবে আসতেছেন না? ধরেন আপনার বাসায় একটা কাজ আমি দিছি করার জন্য, তো আপনি ল্যাবে এসে কি করবেন, ঠিক একইভাবে একটা ব্রাউজার বানাবেন, বানায় আপনি ওখানে মেইল সাইন ইন করে কন্টিনিউ দিয়ে দেবেন। দিলে দেখবেন বাড়ি যা যা করে আসছেন সব এখানে চলে আসছে। আবার এইখানে ক্লাসে যা যা করবেন ওই অবস্থায় তো কাজ করতেছেন এখানে বসে করে, বাড়ি যাওয়ার সময় এখানে কি করবেন, ম্যানেজ ক্রোম প্রোফাইলে গিয়ে ডিলিট করে দিয়ে বাড়ি চলে যাবেন। বাড়ি যা দেখবেন এখানে যা যা করছেন বাড়ি চলে গেছে। বুঝতে পারছেন? আবার কি হলো, এখানেও আপনার কোনো ডেটা থেকে গেল না। ল্যাব তো অনেকেই ব্যবহার করে কম্পিউটার। তাহলে আপনি যখন এটা পুরো ডিলিট করে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনার কোনো কিছুই কিন্তু এখানে আর থাকছে না। তাহলে কেউ আর ব্যবহার করারও সুযোগ নেই আপনার ডাটা। তাহলে সুন্দর সিস্টেম না? তাহলে এই কাজগুলো সব আমাদের কিন্তু এই মনে করেন যে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে, এবং স্মার্ট ওয়েতে কাজ করার জন্য এগুলো ক্লিয়ার। তাহলে অনেক জিনিস দেখা দিলাম কিন্তু। তাহলে আজকে আর দেখাবো কিছু? কি দেখাবো? তুমি তো রাখবো। হুম, ওকে। হ্যাঁ, এই যে আমি এখন এই কম্পিউটার থেকে আমার এটা ডিলিট করে দিচ্ছি, এই দেখেন এই যে ডিলিট, ডিলিট। ওই দেখেন ওই হারায় যাওয়ার পিছনতে, ওই দেখেন হারায় চলে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, কি সুন্দর সিস্টেম না? তাহলে এখন থেকে আপনি বাসায় একইভাবে করে রাখবেন, এখানে এসে একইভাবে করবেন, তাহলে আমার সব ডেটা আলাদা থাকলো, ব্রাউজার আলাদা, সবকিছু আলাদা। আবার ব্যক্তিগত যে সমস্ত তথ্য বা যে সমস্ত কাজ কাম সেটা আলাদা ব্রাউজারে। ঠিক আছে? তাহলে ক্লাস ভিডিও সেভ করে দিলাম। হ্যাঁ।